আজকে ভোট দিলাম, অন্য দলে চলে গেল। নিজেদেরই নীতি ঠিক নেই, ভোটটা দিলেও আমাদের লস। আর মটক মেরে তো কথার দাম নেই। পশ্চিমবঙ্গে বিজেপির আর কোনো ভবিষ্যৎ নেই। টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। আজ জার্নি কিন্তু বহুদূর। আজ আমি দুটো জায়গায় যাব, রানাঘাট এবং বাগদা, কারণ রাত পোহালেই তো বিধানসভা উপনির্বাচন। তাই এই দুটো জায়গায় ভোটার এবং প্রার্থীরা কি বলছে তা আপনাদের সামনে তুলে ধরা উচিত। আমি জার্নিটা শুরু বরং আমি রানাঘাট থেকে করি। আমি যেখানে রয়েছি সেখান থেকে মাত্র 23 কিলোমিটার দূরে রানাঘাট, এবং এই রানাঘাটে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কোথাও প্রাক্তন বিজেপি বনাম বর্তমান বিজেপির লড়াই হতে চলেছে। কারণ তৃণমূলের পক্ষ থেকে মুকুটমণি অধিকারীর ওপর ভরসা রাখা হয়েছে, যে একসময় বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিল, এখন সে তৃণমূলে যোগদান করেছে, যদিও লোকসভা ভোটে আগে, এবং লোকসভা ভোটে তাকে টিকিট দেওয়া হলেও তিনি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি, কিন্তু এবারেও তার উপর ভরসা রাখা হলো। এই রানাঘাটে প্রাক্তন বিজেপি ভার্সেস বর্তমান বিজেপির লড়াইটা ঠিক কিরকম হয়, মতুয়া ভোট কোন দিকে যায়, ভোটাররা কি বলছেন, প্রার্থীরা কি বলছেন, সেই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। চলুন জার্নি শুরু করা যাক। পৌঁছে গিয়েছি রানাঘাট। বিশেষ করে রানাঘাট দক্ষিণ আসনটার যদি কথা বলি না, তাহলে এই রানাঘাট দক্ষিণ আসনে বিজেপি কিন্তু প্রায় 37,000 লিডে এগিয়ে রয়েছে লোকসভা ভোটের ফলের নিরিখে। আর সেখানেই সেরকম মতুয়া মুখ ছিল না তৃণমূল কংগ্রেসের কাছে যার উপর ভরসা রাখতে পারে তৃণমূল নেতৃত্ব, যে কারণে মুকুটমণি অধিকারীর উপর ভরসা রাখা হয়েছে। যাওয়ার পথে শুনলাম যে এখানেই রয়েছেন মুকুটমণি অধিকারী, তিনি বিশ্রাম নিচ্ছেন, খাওয়া দাওয়া করছেন। দেখি কথা বলা যাক তার সঙ্গে, তৃণমূল কংগ্রেস প্রার্থী। কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছে? মানুষের সাড়া অভূতপূর্ব। এক কথায় মানুষ 2024-এর লোকসভার ভোটের রেজাল্ট ডিক্লেয়ারের পর থেকে মানুষের মধ্যে যে উগ্র হিন্দুত্ব, যে সনাতনী চিন্তাভাবনার বিরোধী হিন্দুত্ব বিজেপি মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছিলেন, এবং সেই সাথে সাথে যে প্রো ক্যাপিটালিস্টিক চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে মানুষ বেরিয়ে আসছেন। মানুষ বুঝেছেন যে পশ্চিমবঙ্গে বিজেপির আর কোনো ভবিষ্যৎ নেই। লোকসভা ভোটে মতুয়া বা উদ্বাস্তু মানুষ এই জায়গায় তো সেটা একটা বড় একটা ভোট ফ্যাক্টর, তারা আপনার উপর লোকসভা ভোটে ভরসা রাখতে পারেনি। কি মনে হয় কি কারণে বিধানসভা ভোটে আপনার উপর ভরসা রাখতে পারবে? মানে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ওই মানুষগুলোর কাছে কি বার্তা নিয়ে যাচ্ছে? আমি সমস্ত উদ্বাস্তু মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে এই বার্তা নিয়েই যাচ্ছি যে আপনাদের ভুল ভেঙেছে। আপনারা যে ভেবেছিলেন নাগরিকত্ব পেয়েছি, সকলে যে বলছিলেন ঠাউর নহতে কয়ে দেশে নাগরিকত্ব পায়ে গেছি, নাগরিকত্ব আপনারা পাননি। নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন, সিএটা যে রুলস ফ্রেম হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন, আপনার নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য 7 থেকে 8টি ডকুমেন্ট চাওয়া হয়েছে। আপনাকে বাংলাদেশের নাম ঠিকানা দিয়ে সেখানকার বাংলাদেশি হিসাবে আপনাকে ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে। স্টাডি বলছে প্রায় 8-10 কোটি উদ্বাস্তুদের মধ্যে মাত্র 33,000 প্লাস আবেদন করার মতন যোগ্য হবেন, সবাই নাগরিকত্ব পাবেন না। সুতরাং বিজেপি ক্ষমতায় থাকলে, আর পশ্চিমবঙ্গে কোনো দিন যদি বিজেপি চলে আসে, মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস না থাকে, তাহলে কনসেন্ট্রেশন ক্যাম্পে যেতে হবে, ডি ভোটার হতে হবে আপনাদের, অথবা বাংলাদেশে পালিয়ে যেতে হবে। এবার আমার শেষ প্রশ্ন। অনেকে তো বলছেন যে রানাঘাট দক্ষিণে প্রাক্তন বিজেপি বনাম বর্তমান বিজেপির লড়াইটা চলছে। আরো একটা কথা বলা হচ্ছে, হ্যাঁ, উপনির্বাচনে একটা জিনিস দেখা যায় যে রাজ্যের শাসক দলই জয়লাভ করে। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, যে রাজ্যের শাসক দল জয়লাভ করে বলে সেটা আপনার অ্যাডভান্টেজ, না তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর নিজস্ব কিছু অ্যাডভান্টেজ রয়েছে রানাঘাট দক্ষিণে? আর যদি থাকে তাহলে সেটা কি? শাসক দল হিসাবে অবশ্যই অ্যাডভান্টেজ আছে। আমরা মানুষের জন্য কাজ করার সুযোগ পাই। বিগত দিনে আমরা 3 বছর বিধায়ক ছিলাম, সেইভাবে কোনো ডেভেলপমেন্ট হয়নি। আপনারা যদি দেখেন, এই এলাকার সাংসদ জগাসুরকে 2019 সালে জেতানো হয়েছিল, জগাসুর কোনো কাজ করেনি। এবারও মানুষ জিতিয়েছেন, কাজ করবেন না, মানুষের ভুল ভেঙেছে। ধন্যবাদ। আমরা কথা বললাম তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারীর সঙ্গে, এবং তার কথাতে একটা বিষয় বোঝা গেল যে এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস কার্যত বিজেপিকে দুর্নীতি ইস্যুতে বিঁধতে চলেছে। কিন্তু 10 তারিখ এবং বিশেষ করে 13 তারিখের রেজাল্টেই বোঝা যাবে যে এই রানাঘাট দক্ষিণের মানুষ কার উপর ভরসা রাখলেন। প্রার্থীদের সঙ্গে তো শুধুমাত্র কথা বলে চলবে না, রানাঘাট দক্ষিণে ভোটাররা কি বলছেন, তাদের পালস কোথায় রয়েছে সেইটা একটুখানি খোঁজার চেষ্টা করি। আমি একটু বাজার এলাকাতেই পৌঁছে গিয়েছি, হাসপাতাল সংলগ্ন, দেখি এনাদের সঙ্গে কথা বলে। কি গতবারের যিনি বিধায়ক ছিলেন, যাকে ভোট দিয়েছিল মানুষ, তিনি তো পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
তো মানুষের যে এই যে ভোট দেন একজনকে তারপর সে দল বদলু হয়ে যায়, সেটা কি কোথাও আপনাদের মনে প্রভাব ফেলে? আপনারা দল দেখে ভোট দেন না মানুষ দেখে? ফেলতেই পারে, তার নিজেদেরই নীতি ঠিক নেই, তাহলে আমরা ভরসা করব কি করে? একদম, যে মানুষের কাজ করবে, মানুষকে যিনি পরিষেবা দেবেন। দেখছেন তো, ভোটারদের কিন্তু বোকা বানানো অতটাও সহজ নয়। আমি অন্তত রানাঘাট দক্ষিণে এসে ভোটারদের সঙ্গে কথা বলে তো আমি বুঝতে পারছি, খুব সরল মনে বললেন যে যদি একটা মানুষের নীতিই ঠিক না থাকে তাহলে সেই মানুষকে ভোট দিয়ে কি লাভ? আপনারা সব এখানকারই ভোটার নাকি? 10 তারিখে ভোট আছে তো? 10 তারিখ ভোট আছে। আচ্ছা, আপনারা কি দেখে ভোট দেন? মানুষ দেখে না দল দেখে? কি বলি বলেন তো, কিছু বলার যদি ভোটটা না দিই খেপে যাবে। ভোটটা দিলেও আমাদের লস। না না, আমরা দলকে দেখে ভোট দিই অবশ্যই। আপনারা দল দেখেই ভোট দেন? মমতা ব্যানার্জিকে দেখে ভোট দিই। মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেন? কিন্তু মমতা ব্যানার্জিকে ভোট দিলে গতবার তো এখান থেকে মুকুটমণি অধিকারী জিতেছিলেন। সে তো সবাই পাল্টাচ্ছে, আপনাদের শুভেন্দু অধিকারী তো দল পাল্টাচ্ছে। মানে ভোটাররাও কি প্রার্থীর সঙ্গে সঙ্গে দল চেঞ্জ করে? না, আমরা ভোটার চেঞ্জ করি না, আমরা প্রার্থী চেঞ্জ করলে করি, আমরা দল যেটা সেটাই। আচ্ছা, এটা কিন্তু আমি মানে এখানে আবার অন্যরকম ইকুয়েশন দেখলাম, কারণ এখানে বিজেপি এগিয়ে থাকলেও লোকসভা বলুন এবং গত বিধানসভার ক্ষেত্রেও বলুন, কিন্তু এখানকার মানুষ মানে কয়েকজন মানুষ অন্তত বলছেন কিনা দিদিতেই তাদের ভরসা। কি মনে হচ্ছে, কি হতে চলেছে? যথেষ্ট গরম দেখছি তো রাজনীতি। গরম তো অবশ্যই আছে। গরমটা কি কারণে? মানে দল পাল্টানোর কারণে, না এই লোকসভার গায়ে গায়ে একটা ভোট? কি বলি বলুন তো, আমরা ভোট দিই একটা প্রার্থীকে, ঠিক আছে, আজকে ভোট দিলাম, কালকে সে অন্য দলে চলে গেল। তার মানে আমাদেরকে সাধারণ পাবলিককে বোকা বানানো, এছাড়া অন্য কিছুই নয়। আপনারা যখন ভোট দেন, রানাঘাট দক্ষিণের মানুষ যখন ভোট দেন, কিসের আশায় ভোট দেন? সাধারণ পাবলিক ভোট দেয় তার পরিষেবা পাওয়ার জন্য, ঠিকঠাক রাস্তাঘাট, জল, যাবতীয় এই হসপিটাল, স্কুল, যাবতীয় পরিষেবাগুলো ঠিকঠাক পাওয়ার জন্যই তো ভোটটা দেয়। কিন্তু সেই পরিষেবাগুলো মানুষ পায় না। তার মানে বলতে চাইছেন যে গতবারে যিনি বিধায়ক ছিলেন, যিনি বর্তমানে আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, সেরকম পরিষেবা পাননি? তিনি তো ভোট ডিক্লেয়ার হওয়ার 3 দিন আগে বিজেপিতে ছিল। বিজেপিতে এখানে হবিবপুরে হসপিটালের পাশে পার্কের মাঠে এসে বস্ত্র বিতরণ করে গেলেন, ঠিক আছে। তারপরে 3 দিন পরে যেই টিকিট পেল না, অমনি চলে গেল তৃণমূলে। তাহলে আমরা ভোটটা কাকে দেবো, কিভাবে দেবো? এটাই সব থেকে বড় প্রশ্ন। প্রার্থীরা মানে দল পাল্টাতে পারেন, কিন্তু এই কথাগুলো শুনুন, এগুলো সাধারণ মানুষের কথা। তারা কিন্তু বলছেন যে আমরা কাকে দেখে ভোট দেবো, প্রার্থীকে দেখে না দলকে দেখে? কারণ মানুষকে তো প্রত্যেকেই যেন বোকা বানাচ্ছেন। যদিও তারা কিন্তু যথেষ্ট রাজনৈতিক সচেতন, অন্তত রানাঘাট দক্ষিণের মানুষের সঙ্গে কথা বলে এইটুকুনি আমি বুঝতে পারলাম। কি বুঝছেন? এখানে বিজেপি। বাবা, ইনি তো স্ট্রেট কাট একেবারে বলে দিলেন বিজেপি। অনেকে একটুখানি ঢোক গিলে বলতে চাইছেন, কিন্তু ইনডিরেক্ট ওয়েতে বলছেন তৃণমূল বা বিজেপি। ইনি তো স্ট্রেট কাট বলে দিলেন বিজেপি। কি জন্য বিজেপি? এখন দেখুন, মুকুটমণি অধিকারী যেহেতু বিজেপির একটা বিধায়ক ছিলেন, তিনি দল চেঞ্জ করেছেন। আর রানাঘাট বরাবরই বিজেপির একটা শক্তিশালী ঘাঁটি, সেখানে তৃণমূল প্রভাব ফেলতে পারবে না। ছাগল দাঁড়াক আর কুকুর দাঁড়াক, আমার দেওয়ার কথা দিয়েছে। এখন মোটকমণি ওই সব চিনি না আমরা, আর মোটকমণি তো কথার দাম নেই। কেন? এমএলএ তো ছিল, আর এমপি হাতে চলে গেল, আবার এমপি হেরে গেল, বলছে আবার এমএলএ হবে। তো কথার দাম আছে ওদের? ছেলে মরে গেল, বলি গেল তোমার চাকরি দেবো বৌমার, ওর গাড়ির তলায় মরল আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে। আচ্ছা, দিয়ে বলি গেল যে চাকরি দেবো, ও মা তারপর বলছে মা চুপ করো, আপনার ছেলে মারা গেছে? এই তো সরস্বতী জগন্নাথ সরকারের গাড়িতে। মোটকমণি তখন জগন্নাথে ছিল। হ্যাঁ, মুকুটমণি তখন বিজেপিতেই ছিল। বিজেপিতে ছিল। কথা কে দিয়ে গেছে আপনার? ওই 2 জুলাই ওই মোটকমণিও দিল, জগন্নাথও দিল। তে তো 4-5 মাস হয়ে গেল, এখন নাতি ছেলে বৌমান কি খায় আর তো খোঁজ নিচ্ছে না। রানাঘাটের মানুষ লেফটে ভরসা রাখছে? কিছু তো রাখছেই, না রাখলে আর খাটছে কেন? মানে বিকল্প হিসেবে কি বামেরা জায়গা করে নিতে পারছে না তৃণমূলের বিকল্প হিসেবে? সেটা তো এখনো সম্ভব হচ্ছে না। সম্ভব হচ্ছে না, তবু আপনারা খেটে যাচ্ছেন। আমরা খেটে যাচ্ছি। কি মনে হয় এই খাটনির ফল পাবেন একদিন? একদিন তো পাবোই, না পেলে আর করবো কেন? বিধানসভায় যারা আছেন প্রধান বিরোধী দল বলে যারা দাবি করে, তারা আসলে তৃণমূলের সঙ্গে তাদের কোনো পার্থক্য নেই। মানুষের দাবি, সাধারণ মানুষের দাবি বিধানসভায় ওঠে না। কে বড় চোর, তৃণমূল না বিজেপি, এই নিয়েই বিধানসভায় মূল আলোচ্য বিষয়। আমার সঙ্গে স্থানীয় বিজেপি নেতারা রয়েছেন, তাদের সঙ্গে একটুখানি কথা বলে দেখি যে কি বুঝছেন, আপনাদের প্রার্থী কতটা সাড়া পাচ্ছে মানুষের কাছে? আমাদের প্রার্থী খুব ভালো সাড়া পাচ্ছে এবং টোটাল রানাঘাট দক্ষিণ বিধানসভায় অলিতে গলিতে বাড়ি বাড়ি যেখানে যাচ্ছে খুব ভালো রেসপন্স পাচ্ছে
কেন প্রার্থী ভালো হয়েছে। একটা বিষয় পরিষ্কার যে তৃণমূল কিন্তু এই জায়গাটাকে খুব একটা হালকা নেননি, কারণ মুকুটমণি অধিকারীর মেন্টর হিসেবে এই মুহূর্তে দায়িত্বে রয়েছেন জাজরেল সাংসদ মহুয়া মৈত্র, কিন্তু তার কারিশমার সামনে বিধানসভা উপনির্বাচনে কতটা পড়ছে সেদিকে অবশ্যই নজর। এটা আনডেভেলপড এরিয়া, নেগলেক্টেড, আনকেয়ার্ড, সুতরাং এইসব মিলেমিশে মানুষের কাছে যাচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার এখানে হলো মানুষের নিরাপত্তা। তৃণমূল দল এবং তৃণমূল সরকার মানে একাকী হয়ে, অঙ্গীভূত হয়ে, ক্রিমিনালরা পুলিশের সহযোগিতায় আমাদের ভোটার কর্মী সমর্থকদের বাড়িতে এসে হুমকি দিচ্ছে। রানাঘাট দক্ষিণে সাধারণ মানুষের বক্তব্য স্পষ্ট, ভোটারদের বক্তব্য স্পষ্ট। আর রানাঘাট দক্ষিণে এসে একটা ছবি অন্তত দেখা যাচ্ছে, একই জায়গায় দেখুন 3টি দেওয়াল 3 প্রার্থীর জন্য, বাম প্রার্থী, বিজেপি প্রার্থী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী। যেটা আমরা শহর বা শহর সংলগ্ন জায়গায় দেখি যে দেওয়াল নিয়ে রীতিমতো লড়াই চলছে, অর্থাৎ এখানে কোথাও একটা সবার মধ্যে সমান ভাগে ভাগ করার ব্যাপার স্যাপার রয়েছে। এটা কোথা থেকে এসেছে? মানে কোনো বিশেষ রাজনৈতিক দল তারা আত্মবিশ্বাসী বলেই বেশ সুন্দর করে ভাগ করে নিয়েছেন প্রত্যেকটা দেওয়াল। কিন্তু এই জায়গা থেকে একটা বিষয় আপনাদেরকে কথা বলতে হয়, এখানে বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস, যে মনোজ বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু বিজেপির একাংশ ক্ষোভ প্রদর্শন করেছিল, তাকে বহিরাগত বলা হয়েছিল। সেই মনোজ বিশ্বাস এবারে ভোট ব্যাংকে কতটা জমাতে পারেন, কতটা প্রভাব ফেলতে পারেন, যদিও এটা বিজেপির একটা বেশ শক্ত জায়গায়, কিন্তু মনোজ বিশ্বাসের কারিশমাটা এখানে বিধানসভা উপনির্বাচনে কতটা কাজ করে সেদিকে অবশ্যই নজর রয়েছে। সূর্য পূর্ব থেকে পশ্চিমের দিকে ঢলছে, আর আমিও রানাঘাট থেকে ইতিমধ্যেই বাগদার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ বাগদাতেও বিধানসভা উপনির্বাচন, যেখানে আবার পঞ্চমুখী লড়াই। তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে, বিজেপি প্রার্থী দিয়েছে, ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়েছে, কংগ্রেস প্রার্থী দিয়েছে, আর প্রার্থী কোথায় হয়েছে? নির্দল প্রার্থী, যিনি আবার বিজেপি বিক্ষুব্ধ। অর্থাৎ এখানে পঞ্চমুখী লড়াই হতে চলেছে। কিন্তু এখানে সর্বকনিষ্ঠ প্রার্থী মধুপর্ণা ঠাকুরের দিকে যেন বিশেষভাবে প্রত্যেকের নজর, যার মা মমতাবালা ঠাকুর তৃণমূলের পক্ষ থেকে যাকে রাজ্যসভা সাংসদ করা হয়েছে। তাহলে এখানকার মানুষ, বাগদার মানুষ কোন ফুলের দিকে ঢলে রয়েছে, কাকে বেশি মনে ধরে, তারই খোঁজ নিতে এবার বাগদার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলুন বেরোনো যাক। মধুপর্ণা, পাক্কা রাজনীতিবিদের মতো শাড়ি ঠাড়ি পরে ভোটের ময়দানে, এক্সাইটিং লাগছে? একদম এক্সাইটিং তো লাগবেই। এত কম বয়সে এত দূর আমি গেছি, এটা আমার জীবনের পাওনা। যে এত মানে কোনোদিন রাজনীতিতে আসিনি, এটা প্রথমবার এসে এত বড় পদ পাচ্ছি, মানে একটা টিকিট পেয়ে গেছি, ক্যান্ডিডেট হয়ে গেছি, এটা আমার জন্য অনেক বড় পাওনা। মধুপর্ণা, আমি যদি খুব ভুল না করি তোমার বয়স হবে 25 বছর 1 মাস কি 1.5 মাস নাকি? 1.5 মাস হয়নি। 1.5 মাস হয়নি? তাহলে আমি বলবো যে বিলেটেড হ্যাপি বার্থডে, যেহেতু 1.5 মাস হয়নি। কি মনে হচ্ছে, এটা কি বার্থডে গিফট হবে বিধায়ক হিসেবে জিতে আসে এই কম বয়সে? অবভিয়াসলি হবে। বার্থডে কি একদম 25 বছর গেছে, 14 দিন হয়েছে আমার মানে নেম অ্যানাউন্স হয়ে গেছে, তো এটা আমার জন্য একটা গিফট, বড় গিফট যেটা পেয়েছি আমার লাইফে। মধুপর্ণা এই মুহূর্তে বাগদার মানুষের কাছে কি চাইছে? শুধু আশীর্বাদটুকু চাইছি, কি ওনাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি, ওনাদের সুখ দুঃখের পাশে যেন ওনাদের হয়ে যেন বাগদার উন্নয়নটা করতে পারি। আর মধুপর্ণাকে যদি জয়যুক্ত করে, তাহলে মধুপর্ণা বিধায়ক হিসেবে বাগদার মানুষকে কি দেবে? যা চাইবে। অনেক রাস্তার প্রবলেম হচ্ছে, অনেক যেখানে যাচ্ছি প্রতিটা বাড়ি মানে মানুষের বাড়ি নেই, অনেক কষ্ট হচ্ছে, টিনের ঘরে থাকে। আশা করছি এগুলো আমি যেন পূর্ণ করতে পারি। মধুপর্ণা, একটা কথা বলা হয় যে এই যুব সমাজ নাকি রাজনীতিতে আসতে চায় না, তোমাকে দেখলে তো ভুল ভেঙে যাবে। হ্যাঁ, অবভিয়াসলি আসছে তো, অনেক মানুষ আছে, কত মানুষ হয় ভালো বক্তৃতা দেয়, আমাদের টিএমসি পার্টি থেকেই আসছে, সব কম বয়সীরাই তো, ইউথ যেটা সব নতুন ফেস আসছে, তো ওটার একটা ইন্সপিরেশনে আমরা পাচ্ছি যে ইউথটা এগিয়ে আসছে। এবারে আমি দেখলাম যে যুবদের উপর ভরসা রাখা হচ্ছে, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে এখনো, না জয়ের পর কথা হবে? একদম জয়ের পর, এখনো হয়নি, জয়ের পর হবে, 13 জুলাইয়ের পরে হবে। 13 জুলাই, মানে এতটাই আত্মবিশ্বাসী? একদমই 100%। এবার আবির আমরাই খেলবো। আরে বাবা, অনেকে তো বলছে যে এটা বিজেপির শক্ত জায়গা, সেটা বিজেপির মানে লড়াই এবারে 5মুখী, মানে অন্যান্য জায়গায় আমরা 3টে লড়াই কি 4টে লড়াই, এখানে 5টা লড়াই তোমাকে নিয়ে, মানে নির্দল প্রার্থী হিসেবে আবার বিক্ষুব্ধ বিজেপি প্রার্থীও রয়েছেন। কোথাও কি চাপ হচ্ছে, কোথাও কি টেনশন? না, মানুষরা যে ভালোবাসা দিচ্ছে, ভরে ভরে আশীর্বাদ দিচ্ছে, ভয়ের কোনোই ব্যাপার। মা কি বলছেন? মা তো সাপোর্টে, মার জন্যই তো এত দূর আসা, মা রয়েছে, মা তো সাপোর্ট করছেই, মা আছে, যা হবে হবে। কোথাও কি মনে হচ্ছে ঠাকুরবাড়ির আন্দোলনটা, সেই ঘরের সামনে বসে থাকাটা কোথাও আরো একটু সাহায্য করলো পুরোপুরি এই ভোটের ময়দানে আসতে? একদমই না, ওটা যা হয়েছে ওটা ফ্যামিলি ম্যাটার ছিল, অধিকারের লড়াই ছিল, ওর সাথে এটা কোনো কানেকশন নেই। অনেক ধন্যবাদ মধুপর্ণা, আমাদের দিক থেকে অনেক শুভেচ্ছা। মধুপর্ণা কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী, এবং সত্যি আমি এতগুলো প্রার্থীর সঙ্গে কথা বললাম, এখানে এসে মধুপর্ণা এত কম বয়সী একজন প্রার্থী, তিনি কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী। এই আত্মবিশ্বাস কি অন্য রাজনৈতিক দলের প্রার্থীদের টলাবে?
সেদিকে অবশ্যই 13 তারিখ নজর থাকছে, তাই তো? পালস এখানে বিজেপি দিচ্ছে, কোনো অসুবিধা নেই, কারণ বিজেপির শক্তঘাটি বাগদাবাসীর হৃদয়ের মধ্যে পদ্মফুল বসে আছে। পদ্মফুল যেখানে, মানুষ সেখানে ভোট দেবে। সত্যজিৎ মজুমদার তিনি নির্দল হিসেবে প্রার্থী হয়েছেন, তার নামে পোস্টার পড়েছে, তার নামে প্রচার হচ্ছে, তার নামে সভাও হচ্ছে। কোথাও কি একটা অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে বিনয় বিশ্বাসের কাছে সত্যজিৎ মজুমদার? কোনো অস্বস্তি নয়। লোকসভা ইলেকশনে কতগুলো নির্দল দাঁড়িয়েছিল, মানুষ সচেতন, মানুষ বাগদার মানুষ সচেতন মানুষ, তার মূল্যবান ভোটটা কেন নষ্ট করবে? কি কারণে নষ্ট করবে? না, একজন বিজেপি বিক্ষুব্ধ হয়ে যদি নির্দলে দাঁড়ান, কোথাও বিজেপির ভোট কাটবে না। বিজেপি ও তো এখন নিজেই বলে বেড়াচ্ছে আমাকে কেউ ভোট দিয়ে, আমি যা শুনলাম যে আপেলে কেউ ভোট দেবেন না, ভোটটা দেওয়া মানে নষ্ট করা, বিজেপিকে ভোট দিন, শুনছি আজকে। প্রকৃত যারা বিজেপি কর্মী বাগদা ব্লকের এবং রাজ্য স্তরেও দায়িত্ব আছে, যাদের বাড়ি আমাদের বাগদা খণ্ডে, বাগদা ব্লকে, তারা এই প্রার্থীকে মানেনি। বিনয় বিশ্বাসের কাছে চ্যালেঞ্জ হচ্ছে মধুপর্ণা। দেখুন এখানে বিনয় বিশ্বাস বড় ফ্যাক্টর, এখানে একদিকে ঠাকুর বাড়ির সদস্য, দেখুন পদ্মফুল পুরো পিওর শান্তিপূর্ণভাবে ভোট হয়, খুব শান্তিপূর্ণ, কোনো গন্ডগোল অশান্তি নেই। বুঝছেন এলাকায় কি বুঝছেন ও বলতে পারবো না, এটা বলা যাবে না, ওটা কেউ বলবে না। কষ্ট আছে, ওটা বলার কষ্ট আছে। মানে আপনারা যখন একজনকে ভোট দেন, দল দেখে দেন না প্রার্থী দেখে দেন? আমরা দল দেখে দিই। বলছিলাম দল বা প্রার্থী ম্যাটার্স করে না, একদম ব্যক্তিত্ব ম্যাটার্স করে। মধুপর্ণা ঠাকুর, আমার মনে হয় আপনারই বয়সী হবে মধুপর্ণা ঠাকুর, তৃণমূলের পক্ষ থেকে যে প্রার্থী হয়েছে, তো তার উপর বিশ্বাস আছে? নো। কেন নেই? বিজেপিকে দিচ্ছি, কারণ মধুপর্ণা ঠাকুরের মা যে যখন ছিলেন সময়কালীন, সেই মমতাবালা ঠাকুর, সেই সময়কালীনটা আমার মতে আমার গ্রামে বিশেষ উন্নতি আমি পাইনি। এখানকার ভোটারদের সঙ্গে কথা বললাম, যুব মুখ আমি পেলাম এখানে যিনি মতামত দিলেন, কিন্তু শেষ পর্যন্ত বেশ কয়েকজনের সঙ্গে এটাও কথা হলো যে মানুষের মন বোঝা যাচ্ছে না। ঠিক আছে, দেখা যাক তাহলে কি হয়, মানুষের মন তো 13ই জুলাইয়ে বোঝা যাবে। যাই হোক, এবার আমি বেরোই রানাঘাট বাগদা, সকাল থেকে ঘুরলাম, সেখানকার প্রার্থীদের সঙ্গে কথা বললাম, সেখানকার ভোটারদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর কয়েক ঘন্টা পর ভোট, সেটা বরং জনতার হাতেই ছেড়ে দেওয়া হোক।